হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল 6ই আগস্ট আমরা সবাই তীর্থের কাকের মতো সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিলাম যে এই বুঝি 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির মামলাটা ফয়সালা হয়ে যাবে এবং যারা সোকল্ড যোগ্য আর যারা সকল অযোগ্য, আমি এখানে যোগ্য অযোগ্য কথাটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে, যারা দুর্নীতি করে পেয়েছে তারা কিন্তু সবাই অযোগ্য। তাদের এই সিস্টেমটাতে তারা না, এই যে সিস্টেমেটিক ফ্রড যে কথা সুপ্রিম কোর্ট বলেছে যে পদ্ধতিগত জালিয়াতি হয়েছে, এই জালিয়াতির শিকার তারা। তো এই শিকারে যাদেরকে আমরা কাঁকড় বলে বলছি আর যারা যোগ্য যাদেরকে আমরা চাল বলে বলছি, তো সেই যোগ্য এবং অযোগ্যদের বিচারটা হয়ে গেলে যারা যোগ্য তারা কিন্তু সত্যি নিঃসন্দেহে আনন্দের হাসি হাসতে পারত। দিনের পর দিন তারা তিলে তিলে এক প্রকার শেষ হয়ে যাচ্ছে, আবার যারা আন্দোলনে আছে তারাও কিন্তু এক প্রকার কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথাকুটি। কাল যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠলো, আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে একেবারে ওয়েবসাইট খুলে বসেছিলাম লাইভ দেখবো বলে, লাইভ দেখছিও। কিন্তু এতদিন সময় দেওয়ার পরে আমার এগুলো ঠিক বুঝে উঠতে পারছি না। এতদিন সবাইকে সময় দেওয়া হলো যে যারা এসএলপি করেছে প্রত্যেকের আইনজীবী তার হলফনামা জমা দিবে, তাদের কি কথা বলার, তাদের যে কম্পাইলেশন আছে সেগুলো সবগুলো জমা দেবে। কিন্তু দেখলাম কি আশ্চর্যের ব্যাপার, কিছু কিছু আইনজীবী বলছে স্যার আমরা এখনও পর্যন্ত আমাদের রিপোর্ট জমা দিতে পারিনি, আমাদেরকে আরও একটু সময় দেওয়া। কারণ আমরা সবাই জানি এই 6ই আগস্ট এই মামলাতে শুধুমাত্র 5টা পার্টি নয়, মানে এখানে শুধু 5টা পার্টি হচ্ছে মেন। এসএসসি আছে, মধ্যশিক্ষা পর্ষদ আছে, সরকার পক্ষ আছে, সবাই জানি, এগুলোকে আর বেশি বলে লাভ নেই। তো এই 5 পক্ষ যেমন আছে তেমন পাশাপাশি এসএলপি কিন্তু আরও অনেকে দাখিল করেছে। তাদের মধ্যে কিছু কিছু একজন বা দুজন আইনজীবী বলছে স্যার আমাদের তো এখনও পর্যন্ত কম্পেলেশন দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে ডিও চন্দ্রচূড় সাহেব, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহেব, তিনি বলেন ঠিক আছে তাহলে আমি 7 দিন সময় দিলাম, সোমবার পর্যন্ত আগামী 12ই আগস্ট পর্যন্ত আপনারা যে যার রিপোর্ট জমা দেওয়ার বা কম্পেলেশন জমা দেওয়ার বা হলফনামা জমা দেন। 13ই আগস্ট এইটার মানে মঙ্গলবার দিন এটাকে আবার শুনানি হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। এবার আমরা ব্যাখ্যাতে আসি, এর পেছন দিকে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি। যখন ডিএ মামলা প্রথম উঠেছিল 3রা নভেম্বর 2022, তখন কিন্তু আমরাও কিন্তু একই রকমভাবে ডেট পেয়েছিলাম, 7 দিন অন্তর, 10 দিন অন্তর, 15 দিন অন্তর, 20 দিন অন্তর। তখন জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব কিন্তু ঘন ঘন ডেট দিয়েছিল। এপ্রিল মাসের 2023 ঘন ঘন ডেট দিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে সেটা জাস্টিস হৃষিকেশ রয়ের বেঞ্চে উঠলো, জাস্টিস দীনেশ মাহেশ্বরী সুপার অ্যানুয়েশনে যাওয়ার পরে সেটা কিন্তু এক প্রকার হিমঘরে চলে গেল। এটাকে হিমঘর বলবো না কেন, একেবারে জানুয়ারি 7 তারিখ। সেখানে আমাদের ডিএ মামলাতে অভিষেক মনু সিংভিজি বারবার বলেছেন এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু কোনো আইনজীবী বলেনি এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন, কোনো আইনজীবী বলেনি। কিন্তু কি আশ্চর্য, প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব তিনি নিজে বলছেন আমাকে এটা অনেকক্ষণ ধরে শোনার সময় আছে, এটাকে আমি পরপর টানা 2 দিন শুনব। অর্থাৎ তিনি একদিন নন, 13ই আগস্ট মামলার শুনানি ফয়সালা হবে না। 13ই আগস্ট কি হবে না, 12ই আগস্ট যে সমস্ত আইনজীবীরা বলেছিলেন যে আমরা কম্পেলেশন জমা দিতে পারিনি, তারা 12ই আগস্ট পর্যন্ত তাদের কম্পেলেশন জমা দিয়েছে এবং তারপরে আর কারো কম্পেলেশন জমা হবে কি না 13ই আগস্ট শুধু এইটুকু হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন বারবার যে আমি পরপর 2 দিন টানা 2 দিন এই মামলাটা শুনব। এটা মনে হতে পারে ভালো, কিন্তু এবার আমরা ভেতরে ঢুকি। সুপ্রিম কোর্টের একটা ডেট পেতে মাথা কুড়ে মরতে হয়, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহেব টানা পরপর 2 দিন শুনবে, মানে কী ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন এসে যাচ্ছে। আর দুর্ভাগ্য যে ডিএ মামলার সময় এক্সটেন্সিভ হিয়ারিং কিন্তু কোনো বিচারপতি বলেননি। এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন বলেছিলেন আমাদের স্টেট গভর্নমেন্টের যিনি আইনজীবী আছেন অভিষেক মনু সিংভিজি। কিন্তু এসএসসি 2016 মামলাতে কোনো আইনজীবী বলেননি যে আমাদের এক্সটেন্সিভ হিয়ারিংয়ের মামলার প্রয়োজন। প্রধান বিচারপতি যিনি আছেন চন্দ্রচূড় সাহেব, তিনি যে বলছেন আমাকে শুনতে হবে, টানা পরপর 2 দিন আমার শোনার ব্যাপার আছে, তাই আমাকে এটা
ভালো করে শোনার ব্যাপার, যেহেতু অনেকগুলো পার্টি আছে, অনেকগুলো এসএলপি আছে, অমুক তমুক তমুক অমুক, তাই একটা টানা দুদিন আমাকে শুনতে হবে। তো ফ্রেন্ডস, এইখানেই আমাদের মনে সন্দেহের দানা বাঁধছে। যে মামলাটা হাইকোর্ট বলে দিয়েছে যে ভাই এখানে সেট অ্যাসাইড, যেহেতু এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তের মধ্যে ডিসক্রিপেন্সি আছে, এখানে কে ভালো কে খারাপ আমরা সম্পূর্ণ তথ্য পাচ্ছি না, সেই মোতাবেক মানে আমরা যোগ্য এবং অযোগ্য বাঁচতে পারছি না, সেগ্রিগেশন থিওরি বাঁচতে পারছি না। কারণ সবাই জানেন যে স্কুল সার্ভিস কমিশন কী প্যাঁচটা করেছে, অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমাকে জানিয়ে রাখি, একটু শুনে রাখুন যে স্কুল সার্ভিস কমিশন কী মারাত্মক প্যাঁচ করেছে। কী প্যাঁচ করেছে না, স্কুল সার্ভিস কমিশন বারবার বলছে যে হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে, কিছু দুর্নীতি করে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করা হয়েছে, এটা ঠিক, এটা কিন্তু সে এসএসসি স্বীকার করেছে। তারপরে বলছি যে সেগ্রিগেশন সম্ভব, এটাও ঠিক আছে। আমরা একটা সেগ্রিগেটেড লিস্ট দেব, যে লিস্টে কে টেন্টেড মানে কে দুর্নীতি পরায়ণ তার আমরা একটা তালিকা দেব। এরপরে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, কিন্তু বাকিগুলো যে সৎ বা বাকিগুলো যে সম্পূর্ণ নিজের যোগ্যতা চাকরি পেয়েছে সেটা কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারবো না। আর এইখানেই মেন সমস্যা। হাইকোর্ট দেখলো যে গ্যারেন্টি কে দিতে পারে, স্কুল সার্ভিস কমিশন। তিনি প্রশ্ন করেছেন, তিনি ফর্ম ফিল আপ করেছেন, তিনি নিয়োগ করেছেন, মানে তিনি পরীক্ষা নিয়েছেন, তিনি তার রেজাল্টটা কম্পাইল করেছেন। যদি এসএসসি হাত তুলে দেয় যে ভাই আমি একটা সেগ্রিগেটেড লিস্ট দেবো, আর বাকিগুলো যে সৎ তার গ্যারেন্টি আমি দিতে পারবো না, তা কে গ্যারেন্টি দেবে? মধ্যশিক্ষা পর্ষদ গ্যারেন্টি দেওয়ার কোনো ব্যাপার নেই, হাইকোর্টের কোনো নিজস্ব সংস্থা নেই যে গ্যারেন্টি দেবে। তাহলে পুরো প্যানেলটাই ইট ইজ হেয়ার বাই টু সেট অ্যাসাইড মানে দি ফুল প্যানেল। তো এরকম একটা মামলায় যেখানে তার সব কিছু একবারে মানে ঠিকভাবে পড়ে আছে, সেখানে চন্দ্রচূড় সাহেব এরকম বারবার ট্রেনে আছে। আমরা সবাই জানি যে সম্ভবত খুব, যদি আমি ভুল না করি, নভেম্বর মাসে, এই বছর নভেম্বর মাসে কিন্তু ওনার সুপার অ্যানুয়েশনের ডেট, ওনার ডেট অফ রিটায়ারমেন্ট। তাহলে যদি এরকম ব্যাপারটা হয়, তাহলে কোনো আইনজীবী বলেনি যে আমাদের এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে, কিন্তু উনি নিজে বলছেন যে আমি পরপর টানা দুদিন শুনবো, এটা অনেক কিছু ব্যাপার আছে। তার মানে এটাকে আস্তে আস্তে ডিএ মামলার মতোই হিমঘরে পাঠিয়ে দেওয়ার কৌশলের দিকে আস্তে আস্তে এগোচ্ছে স্ট্র্যাটেজিক ওয়েতে, এই পথেই যে যাচ্ছে এটা বোধহয় আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। যদি না হয় তাহলে সবচেয়ে খুশি হব আমরা, কারণ যেহেতু আমরা স্কুলের সঙ্গে যুক্ত, বিদ্যালয়গুলো যেভাবে শ্মশানে, আমি জাস্ট এই ওয়ার্ডটা বলছি, শ্মশানে পরিণত হয়ে গেছে, সেটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। প্রতিটা স্কুলে 10 জন 15 জন 20 জন, এমনকি 20 জনের উপরেও শিক্ষক শিক্ষিকা নেই এমন স্কুলের নাম আমি এক্ষুনি নিমেষের মধ্যে 5টা বলে দিতে পারি। তাই এরকম একটা ভয়ঙ্কর আবহ যদি একটা কেসটা বারবার চলতে থাকে, তা জানি না এর ফয়সালা কবে হবে। যাক, এর পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।